হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? নর্থ ইস্ট ট্যুরিং এর পার্ট 4 নিয়ে এলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। শিলিগুড়ি টু জলদাপাড়া ভায়া গাজলডোবা। আমরা কিন্তু ভুল রাস্তায় জলদাপাড়া পৌঁছেছি এবং নতুন একটা রাস্তা ডিসকভার করেছি। রাস্তায় তিস্তা, জলঢাকা, আরো কত নাম না জানা ছোট ছোট নদী ও ছোট বড় জঙ্গল পার করে কি করে জলদাপাড়া পৌঁছালাম এই ব্লগটিতে তাই দেখবে। চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা মালবাজার হয়ে যাবো তো, তাহলে এদিকেই যাচ্ছি। হ্যাঁ, আজও লেট হয়ে গেল, প্রায় 10টা বেজে গেছে। এখন শিলিগুড়ি থেকে তিস্তা ক্যানেল রোড ধরছি। ওই যে দেখা যাচ্ছে তিস্তা ক্যানেল। গন্তব্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই ক্যানেল বরাবর চলতে থাকবো প্রায় 25 কিলোমিটার। ফার্স্ট ডেস্টিনেশন গাজলডোবা। গাজলডোবা হয়ে গোগল বাবা অর্থাৎ জিপিএস কোন দিক থেকে নিয়ে যায় দেখি। আজ প্রায় 140 কিলোমিটারের মতো রান করব, অতএব অনেক সময় হাতে আছে। এখানে রাস্তায় মনে হচ্ছে কাজ চলছে। ছোট নদীগুলোকে ক্যানেলের সাথে কানেক্ট করা হচ্ছে। এই তো মেন রোড পেয়ে গেছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হোর্ডিং, এক্সপিরিয়েন্স ডুয়ার্স। সত্যিই এক্সপিরিয়েন্স করছি, কিন্তু হাতি বাঁচিয়ে। একটু দাঁড়ালাম, পরিবেশ খুব সুন্দর। এই ক্যানেলে মনে হয় জল ছেড়েছে। আমরা এখন আছি গাজলডোবা আর শিলিগুড়ির মাঝখানে। এটা হচ্ছে গাজলডোবা ক্যানেল। আমরা এখন গাজলডোবায় যাচ্ছি, ওখান থেকে লাটাগুড়ি, তারপর জলদাপাড়া অভয়ারণ্য। আমরা একদম জঙ্গলের ভেতরে আছি। এইটা দেখো জঙ্গলটা, কেউ কোথাও নেই। এই জঙ্গলের ভেতর হাতি, হরিণ এবং ছোটখাটো পশু আছে। এই তিস্তা নদীর ধারে জল খেতে আসে। বাঘ ভাল্লুক এক্ষুনি চলে আসতে পারে, ওই জন্য আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। চলো। এই জঙ্গলে টাইগার আছে কি? নেই। তাহলে এত সহজে আমরা যাতায়াত করতে পারতাম না। এখানে হাতি অবশ্যই আছে। ওয়েলকাম টু গাজলডোবা ভোরের আলো, দ্য প্রাইড অফ নর্থ বেঙ্গল। সত্যি প্রাইড করছি এই পরিবেশ ও প্রকৃতির জন্য। আজ কিন্তু কুয়াশা ঢাকা দিন, সূর্য মনে হচ্ছে না আর উঠবে। ঠান্ডা, তার উপর ফগ, তার উপর জঙ্গল, তার উপর নদী। কিছু বলার নেই, জাস্ট ফিল করছি আর চিল করছি। জলপাইগুড়ি হয়ে যাবো না? গাজলডোবা 10, মালবাজার 37 কিলোমিটার। রাইটে চলে গেলে জলপাইগুড়ি। আমরা কি সোজা যাব? দুদিক থেকেই যাওয়া যাবে। সোজা যাওয়াটাই ঠিক হবে মনে হচ্ছে। প্রথমেই বলেছি আমরা ভুল রাস্তায় যাচ্ছি। সেবক রোড ধরে যাওয়ার কথা ছিল, কিন্তু জিপিএস আমাদের শর্টকাট নিয়ে যাচ্ছে। একদিকে লাভই হলো, নতুন কিছু দেখা হবে। এটা বেলাকোবা মোড়। ওই যে আমাদের সাথে তিস্তা ক্যানেলও চলছে। আমরা চলেছি গাজলডোবা রোড ধরে। সামনেই পাবো তিস্তা ব্যারেজ, এই ক্যানেল যেখানে যুক্ত হচ্ছে। আমাদের রাইট সাইডে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, নাম না জানা ছোট্ট নদীটা জঙ্গলের ভেতর চলে গেছে। আমাদের লেফট সাইডে ক্যানাল বয়ে চলেছে, তিস্তা ব্যারেজে গিয়ে যুক্ত হয়েছে। এই জঙ্গলে হরিণ আছে, ময়ূর আছে, হনুমান আছে, শেয়াল আছে, আরো ছোটখাটো জীবজন্তু থাকতে পারে। টাইগার আছে বক্সা জয়ন্তী জঙ্গলে, সেটা আলিপুরদুয়ারের কাছে। ওই তো রাস্তার পাশে হনুমান না বাঁদর? না না, হনুমান না, এগুলো বাঁদর। এসব যেন খাচ্ছে। সারা রাস্তা ধরে এরা ঘুরে বেড়াচ্ছে। আমরা গাজলডোবা পৌঁছে গেছি। সামনেই ব্রিজ দেখা যাচ্ছে। এখন সময় 11:30 মতো। এইবার একটু ব্রেকফাস্ট করে নিই। সুন্দর একটা পজিশন দেখে দাঁড়িয়ে পড়লাম। সামনে কিন্তু তিস্তা ব্যারেজ আছে। আমরা তিস্তা ব্যারেজের উপর দিয়ে যাব। কানালে জলে ভরা। ব্রিজ পার করলেই গাজলডোবা পিকনিক স্পট। আমরা পাশ ঘেঁষে ব্যারেজের উপর থেকে সোজা যাব। আগে ব্রেকফাস্ট, তারপরে ব্রিজ ও ব্যারেজ দেখা। ব্রেকফাস্টে রুটি, সবজি আর ম্যাগি খেলাম। খেতে বসে রেকর্ডিং করতে ভুলে গেছি, তাই আর দেখাতে পারলাম না। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। শিলিগুড়ি থেকে এর দূরত্ব 25 কিলোমিটার। রাইট ও লেফট সাইড দুপাশেই পিকনিক স্পট। এই ব্যারেজটির কাজ স্টার্ট হয় 1976 সালে। এই ব্যারেজের লেন্থ অর্থাৎ এটা লম্বা 0.93 কিমি, প্রায় 1 কিলোমিটারের মতো। সেই সিকিম থেকে সেবক হয়ে নদী বয়ে আসছে। বর্ষাকালে এর রূপ দেখার মতো হয়। এটা ডিসেম্বর মাস, তাই সব শান্ত।
যাই হোক, আমরা ব্যারেজ ছেড়ে বেরিয়ে এসেছি। এইবার কিন্তু রাস্তা গুলিয়েছি। ম্যাপ দেখছো? কালো লাইন ধরে গেলে সুবিধা হতো। আমরা যাব সোজা, কিন্তু জিপিএস আমাদের শর্টকাট বলে লেফট সাইডে জঙ্গলের ভেতর ঢুকিয়ে দিয়েছে। এলিফ্যান্ট ক্রসিং জোন, হাতিদের যাতায়াতের রাস্তা, ব্যাপারটা বুঝতেই পারছো? আমরা একদম অফরোড ধরে উল্টো দিকে যাচ্ছি, তিস্তা নদীর পাশের জঙ্গল এবং চা বাগানের মধ্যে দিয়ে। ওলদাবাড়ির রোড হয়ে NH-70-তে উঠবো। ওটাই মেন রোড, মানে সেবক থেকে ওটাই একদম টানা চলে গেছে জলদাপাড়া, নেপাল, ভুটান। ওটাই হচ্ছে সবাই যাতায়াত করে। আর একটা যায় হচ্ছে আমাদের জলপাইগুড়ি থেকে। চলো আগে দেখি কি হয়। চারিদিকে ডুয়ার্সের চা বাগান। বাইকের পেছনের চাকা এয়ার প্রেশারের একটু ডিস্টার্ব করছে। আগে কোথাও সার্ভিস সেন্টার আছে কিনা একটু দেখতে হবে। কোথায় এলাম জানি না, বাগান মোড় দেখাচ্ছে। এখান থেকে সব দিকেই যাওয়া যাচ্ছে, কিন্তু মালবাজার কোথায়? কোথাও তো লেখা দেখছি না মালবাজার। ওদলা বাড়ি হয়ে যাব, তাই রাইট সাইড নিলাম। NH-17-এ পৌঁছে গেছি। একটা হিরোর শোরুমও পেয়ে গেলাম। গাড়ির সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিলাম, একটু চেক আপ করে নিলাম। চলো আবার রওনা দিলাম। নদীর নাম চেল, CHEL। নাম ঠিকঠাক বললাম তো? এখন জল কম, কারণ এখন ঠান্ডার সময়। গুয়াহাটি মানে আসাম দেখাচ্ছে 495 কিলোমিটার। সামনেই চেলগেট ফ্লাইওভার। আমরা চেলগেট ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি, কারণ নিচ থেকে উত্তরবঙ্গে ট্রেন লাইন চলে গেছে। ওহো, সুন্দরী ডুয়ার্সের সুন্দর রূপ। চারিদিকে টি গার্ডেন ভর্তি। খুব মজা লাগছে বাইক রাইড করতে। চারিদিকে টি গার্ডেন, সবুজের সমারোহ। সত্যিই এক্সপিরিয়েন্স করছি। আর্মি ব্যারাক, কারণ এই অঞ্চলগুলো খুবই সেন্সিটিভ, বর্ডার অঞ্চল তাই। এই একটু সাবধান। রাইট সাইডে মালবাজার আদর্শ বিদ্যাভবন। আমরা মালবাজার চলে এসেছি। এটা জলপাইগুড়ির মধ্যে পড়ে। আমরা লেফট সাইড ধরে যাব সোজা চালসা, ওখান থেকে জলদাপাড়া। এখনও 70 কিলোমিটার রাস্তা পাড়ি দেবো, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। ছোট্ট একটা নদী নিউড়া, ওই যে দেখা যাচ্ছে শিবালিক হিমালয় রেঞ্জ, ওখান থেকেই সব নদী বয়ে আসছে। ওই পাহাড়ের ধার হয়েই উত্তরবঙ্গ রেলপথ ও এই জাতীয় সড়ক চলে গেছে পুরো আসাম, মেঘালয়, ত্রিপুরা। আবার একটা নদী, এই নদীগুলো কিছুটা বয়ে গিয়ে শেষ হয়ে গেছে, মানে জমির সাথে মিলিয়ে গেছে, তাই প্রত্যেকটা নদীর হয়তো নাম নেই, কিন্তু এটা চালসা হাইওয়ে। আর এই ব্রিজের নাম চালসা ব্রিজ। চলে এসেছি চালসা মোড়। এখান থেকে আমরা সোজাই যাব। বিন্নাগুড়ি, তেলিপাড়া, বীরপাড়া, কোচবিহার, আলিপুরদুয়ার, গুয়াহাটি সব সোজা রাস্তায়। সামনে তেলিপাড়া মোড় পাবো, ওখান থেকে সব ডিভাইড হচ্ছে। দেখো পাহাড় কিন্তু আমাদের সঙ্গ ছাড়ছে না। সামনেই পাবো চাপড়ামারি ফরেস্ট। চলে এসেছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ ন্যাশনাল ফরেস্ট। ফরেস্ট অনেক বড়, কিন্তু 100+ বাইকের স্পিড রেখেছিলাম, তাই তাড়াতাড়ি খুনিয়া মোড় পৌঁছে গেলাম। খুনিয়া মোড় চাপড়ামারি ফরেস্টের একদম মিডল পজিশনে। রাইট সাইডে চলে গেল গরুমারা ফরেস্ট, আর লেফট সাইডে ঝালং, বিন্দু, জলঢাকা নদী এবং ভুটানের বর্ডার। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই দিক থেকেই ভুটানের বর্ডার আর টুরিস্ট স্পটগুলো আছে। আমরা আজ যাচ্ছি না, যেদিন ফিরবো সেদিন ওই রাস্তায় যাব।
আজ জলদাপাড়া, তাই সোজা। চাপড়ামারি ফরেস্ট এখনো শেষ হয়নি, আবার শুরু ফরেস্ট। এটা জল ঢাকা সেতু। চলো সামনে আবার নদী, এটা কিন্তু বড় নদী, নাম জল ঢাকা। একটু দাঁড়ালে কেমন হয়? চলো একটা ছোট্ট ব্রেক নিই। বাহ, অপূর্ব বরফ গলা জল, একদম কাচের মতো স্বচ্ছ। মাঝখানে দেখছি হার্ট শেপের একটা আইল্যান্ড, দারুণ। বর্ষাকালে এর রূপ আরও বাড়বে। আমরা চলে এসেছি পানকৌড়ি নদী। ব্রেক শেষ, এবার এগিয়ে চলি। সামনে নাগড়াকাটা টোল বুথ। ওই যে দেখা যাচ্ছে গাড়িগুলো আসছে, ওই দিকটায় চ্যাংমারি রেল স্টেশন। এখান থেকে 2 কিলোমিটারের মতো। এই ন্যাশনাল হাইওয়ের লেফট সাইড ধরে উত্তরবঙ্গের রেল লাইনও চলছে। এখন প্রায় দুপুর 1টা বাজতে যায়, একটু তাড়াতাড়ি করছি। বাইকের স্পিড 100+। এই নদীর নাম ডায়ানা। দূরে রেল ব্রিজ দেখা যাচ্ছে। এই নদীর জল নেই। সামনেই চলেছে আমাদের ইন্ডিয়ান আর্মির বিএসএফ জওয়ানরা। এদের জন্যই এত নিশ্চিন্তে এই ভয়ঙ্কর সুন্দর ডুয়ার্স ঘুরে বেড়াতে পারছি। ভয়ঙ্কর বলছি কেন? কারণ চারিদিকে বর্ডার অঞ্চল, আর সবাই জানে বাংলাদেশের সাথে এখন কি চলছে, চীনের সাথে কি চলছে। এটা খুব বড় কনভয়। ইন্ডিয়ান আর্মির জন্য একটা লাইক তো বানতা হ্যায় বস। এইটা বিন্নাগুড়ি নয় তেলিপাড়া আর্মি ক্যাম্প হবে। চলে এসছি তেলিপাড়া মোড়। এখান থেকেই রাস্তার ডিভিশন হচ্ছে। এটা NH-31, লেফট টার্ন নিলাম। প্রায় চলে এসছি, আর বেশি রাস্তা নেই। সামনেই রাঙালি বাজনা টোল বুথ। এখানকার নামগুলো কিন্তু জবরদস্ত। এরপরই মাদারিহাট স্টেশন। ট্রেনে করে যারা জলদাপাড়া আসবে, মাদারিহাট স্টেশনে নামলে সুবিধা হবে। অবশেষে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখন সময় 3:10। কোনো দিকে না তাকিয়ে সোজা ঢুকে গেলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভিতর। অরণ্য জলদাপাড়া। ফরেস্টের একদম ভেতরে প্রবেশ করতে গেলে অনেকটাই যেতে হয়। এলিফ্যান্ট সাফারি ও জিপ সাফারির একটু খোঁজ খবর নিয়ে তারপরে একটা হোটেল খুঁজে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব। জলদাপাড়ায় আমাদের প্রথম ওয়েলকাম করলেন মিস্টার বাদর। এটা জলদাপাড়া অফিস। এলিফ্যান্ট ও কার সাফারির বুকিং এখান থেকেই হয়। কাল সকাল সকাল চলে আসবো। অরণ্যে ঢুকে কি কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পার্ট 5-এ। খুব রিস্কি। অতএব এই ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। ব্লগটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। এই রকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট পার্টে, পার্ট 5-এ।